সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ এখন? ইয়েস ভাই। Yes, ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবার কি অবস্থা? হ্যালো স্বর্ণজিৎ, এখানে আজকে তোমাদের কেন ভিডিও দেখো নাই? নিদিতা, হাই রাইসা, আমরা লাস্ট ক্লাস অলরেডি ডেনসিটির এই পার্টটুকু শেষ করছিলাম। ওই যে ন্যাংটা ব্যাটার কাহিনী দিয়ে দেন বের করছিলাম যে ইরেগুলার শেপড অবজেক্টের ডেনসিটি কিভাবে বের করা যায়, ওই প্রসিডিওরটা আমরা শিখছি। তো এখন আজকে আমাদের যে জিনিসটা নিয়ে ডিল করব ওটা হলো প্রেসার। বাট তোমাদের ভিডিওতে তোমরা অলরেডি একটা জিনিস দেখছো যে একটা আমাদের ইউনিট কনভার্সনের কাজ আছে। হ্যাঁ, এটা লাস্ট ক্লাসের জিনিসটা ওয়াসি, এটা লাস্ট ক্লাসের জিনিস, আমরা আজকের ক্লাসের জিনিস এখনো লিখি নাই, ওটা লিখবো। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটাকে আমরা লাস্ট ক্লাস অলরেডি ডেনসিটি পার্টটুকু কভার করছি এই চ্যাপ্টারের। আমরা আজকে প্রেসার নিয়ে মেইনলি কথা বলবো। প্রেসারের হাফ পার্ট আরেকটা হাফ আমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট স্যাটারডে তোমাদের ক্লাস হবে না, পরের স্যাটারডেতে নিব। সো তাহলে এখানের মধ্যে আমাদের মেইনলি যে জিনিসগুলো নিয়ে ডিল করা লাগবে, ফার্স্ট অফ অল ডেনসিটি তো অলরেডি আমরা লাস্ট ক্লাসে শিখছি। তো এখন ডেনসিটির আমাদের ইউনিট কি জিনিস, ডেনসিটির ইউনিট কি এন্ড ডেনসিটির ইউনিট আমরা কিভাবে কনভার্ট করতে পারি, ওই ব্যাপারটা নিয়ে আমরা একটু দেখে নিব। ওকে, এটা একটু হালকা ট্রিকি একটা জিনিস, তো একটু ভালো মতো ফোকাস করতে হবে যেন তোমাদের ফিউচারে এটা ইউনিট কনভার্সন নিয়ে কোনো প্রবলেম না থাকে। ওকে, আচ্ছা। তো তাহলে লাস্ট ক্লাসে আমরা জিনিসটা যে পড়ছিলাম, ডেনসিটি জিনিসটা কি ছিল? মাস পার ইউনিট ভলিউম। তো তার মানে ডেনসিটি হবে কি মাস ডিভাইডেড বাই ভলিউম, তাই তো? তো তাহলে আমরা এখানের জন্য এরকম লিখতে পারি যে কি জিনিস, ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। তো এখন মাস এর ইউনিট কি? মাস এর এসআই ইউনিট হলো কিলোগ্রাম, দ্যাট ইজ কেজি। আর ভলিউমের এসআই ইউনিট কি? ভলিউমটা হলো, লেন্থের এসআই ইউনিট হলো মিটার। সো তাহলে ভলিউমটা কি? লেন্থ ইনটু লেন্থ ইনটু লেন্থ। তো তাহলে 3টা মিটার, যে মিটার কিউব হবে বেসিক্যালি। তো তাহলে দিস উইল বি মিটার কিউব। তো এখানের মধ্যে আমাদের ডেনসিটির ইউনিটটা কি আসে? ডেনসিটির ইউনিটটা আসে কেজি পার মিটার কিউব। তো কেজি পার মিটার কিউব এরকম ফর্মে আমাদের ডেনসিটি দিয়ে দিতে পারে, তো এরকম ফর্মে দিলে তো কোনো প্রবলেম নাই। কিন্তু তোমাদেরকে যদি এরকম ফর্মে দেয় যে গ্রাম পার সিএম কিউব, যে গ্রাম পার সেন্টিমিটার কিউব, এরকম ফর্মে যদি তোমাদেরকে ডেনসিটি বলে, দেন বললো যে তুমি এই গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে কেজি পার মিটার কিউবে কনভার্ট করো। তো তাহলে এই কনভার্সনটা আমাদের কিভাবে কি করতে হয় ওই জিনিসটা আমরা দেখবো। অলরাইট, তো আমরা ফার্স্টে ডেনসিটি অফ ওয়াটারটা লিখি। ডেনসিটি অফ ফ্রেশ ওয়াটার, বেসিক্যালি ডেনসিটি অফ ওয়াটার is equal to, তোমাকে দিলাম 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো তাহলে ফ্রেশ ওয়াটার বা নরমাল যে ওয়াটার আমরা মিনারেল ওয়াটার ইউজ করি, ওটার ডেনসিটি কত? 1 গ্রাম পার সিএম কিউব। তো তাহলে এই জিনিসটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি? 1 গ্রাম পার সিএম কিউব মানে কি? যে 1 gram of mass is contained in 1 centimeter cube volume. ধরো এটা সাইডে লিখি বিকজ আমাদের আরো কয়টা জায়গা লাগবে। তো 1 gram of mass in 1 centimeter cube volume। তো এখন এখানের মধ্যে কাজটা কি? এটাকে আমরা এরকম লিখতে পারি যে 1 গ্রাম ডিভাইডেড বাই সেন্টিমিটার কিউব মানে কি? 1 সেন্টিমিটার ইনটু 1 সেন্টিমিটার ইনটু 1 সেন্টিমিটার, তাই না? যে সেন্টিমিটার কিউব মানে কি? 3 বার আমরা সেন্টিমিটারটাকে কি করতেছি? মাল্টিপ্লাই করতেছি। তো 3টা সেন্টিমিটার মাল্টিপ্লাই করলে পরে কি হবে? সেন্টিমিটার কিউব হবে। আর ওখানে ভ্যালু হলো 1, তো তাহলে 1 ইনটু 1 ইনটু 1। এখন এখানের জন্য আমাদের কাজটা কি খেয়াল করো,
আমাদেরকে গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে কিসে নিতে হবে, কনভার্টেড ইনটু কেজি পার মিটার কিউব। যে 1 গ্রাম পার সিএম কিউব কে কেজি পার মিটার কিউবে নিলে পরে ভ্যালুটা কত হয় এটা আমাদেরকে বের করতে বললো। তো তাহলে ফার্স্ট অফ অল হোয়াট উই উইল নিড টু ডু, উই উইল নিড টু কনভার্ট দ্য গ্রাম ইনটু কিলোগ্রাম। তো এখন গ্রাম থেকে কিলোগ্রামে নেওয়ার জন্য কি করতে হবে, হাউ টু কনভার্ট গ্রাম টু কিলোগ্রাম? into 1000 দিয়ে মাল্টিপ্লাই করব। 1000 দিয়ে মাল্টিপ্লাই নাকি ডিভাইড? গ্রাম বড় নাকি কিলোগ্রাম বড়? কিলোগ্রাম বড়। কিলোগ্রাম বড়। তো তাহলে ছোট থেকে বড়তে নিতে হলে ডিভাইড করতে হয় না শ্রাবণ? সো তাহলে গ্রাম থেকে কিলোগ্রামে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 1000। ওকে, তো তাহলে গ্রাম থেকে কিলোগ্রামে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 1000, তাহলে এত কিলোগ্রামে কনভার্ট হলো। এখন সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য হোয়াট উই নিড টু ডু, সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করতে হয়, কত দিয়ে মাল্টিপ্লাই আর কত দিয়ে ডিভাইড করা লাগে? ডিভাইডেড বাই 100। ডিভাইডেড বাই 100। তো তাহলে একবার সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100, সো এটা মিটারে গেল। আবার সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100, দুইটা সেন্টিমিটারকে কনভার্ট করলাম। সেন্টিমিটার আছে তো টোটাল 3টা, তো তাহলে 3 বার কত দিয়ে ডিভাইড করতে হবে, 100 দিয়ে ডিভাইড করতে হবে, তাই না? বিকজ আমাদের 3টা আলাদা আলাদা সেন্টিমিটার আছে, সো তাহলে 3টা আলাদা সেন্টিমিটারকে ইন্ডিভিজুয়ালি 100 দিয়ে ডিভাইড করে 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 কি করতে হবে, উই উইল হ্যাভ টু কনভার্ট ইট ইনটু মিটার। তো তাহলে 3টা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে পরে যেটা সেন্টিমিটার কিউব ছিল ওটা ইভেন্চুয়ালি কিসে কনভার্ট হবে, মিটার কিউবে কনভার্ট হবে। তো তাহলে হোয়াট উই উইল হ্যাভ, এখানের মধ্যে কাজটা কি আসে দেখি, লেটস সি। তো তাহলে 1/1000 কিলোগ্রাম, আর এখানে 1/100 ইনটু 100 ইনটু 100 মিটার কিউব। এখন এটা যদি আমরা ক্যালকুলেটর বসে কি হবে, এইটা হলো ডেনোমিনেটরে ডিভাইড ফর্মে, তো তাহলে এটা কি করবে, উপরে উঠে যাবে। আর এটা নিউমারেটরে ডিভাইড ফর্মে, তো তাহলে এটা কি করবে, নিচে নেমে আসবে না? ডেনোমিনেটরে যেটা ডিভাইড ফর্মে থাকে ওটা কি করবে, নিউমারেটরে উঠে আসবে, আর নিউমারেটরে যেটা ডিভাইড ফর্মে থাকে ওটা কি করবে, ডেনোমিনেটরে নেমে আসে। এরকম ম্যাথ তো তোমরা করছো নাকি? হ্যাঁ ভাইয়া। তাহলে এখানের জন্য আমাদের ফাইনালি কি হবে, 100 ইনটু 100 ইনটু 100 ডিভাইডেড বাই 1000। এখন তাহলে এটা কত আসে, 1000. So this is 1000 kg per meter cube. তো তাহলে আমরা একটা কনভার্সন দেখে নিলাম কি জিনিস, 1 গ্রাম per centimeter cube is equal to 1000 kg per meter cube. ভাইয়া তুমি না একটা ফর্মুলা বলছিলা চিট কোড? হ্যাঁ, ওই চিট কোড ওইটা দেখাবো, এই যে ওখানে ভিডিওর মধ্যে যেটা দিছে ওইটা এখানের মধ্যেও দিব, যে আমাদের অ্যাকচুয়ালি ডিরেক্টলি কিভাবে করে ফেলা যায়। এটা তো আমি একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা প্রসেস দেখাইলাম, যে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিভিজুয়ালি সেন্টিমিটার গুলিকে যে ভেঙে ভেঙে কি করতে হচ্ছে, মিটারে কনভার্ট করতে হচ্ছে। আমরা এরকম করে করতে পারি, এটা হলো রাইট ওয়ে, আর এটা হলো মেইন আমাদের যে একদম বেসিক্স থেকে শুরু করাটা বেটার। বুঝতে পারছো? বেসিক্স থেকে এখানের মধ্যে শুরু করলে পরে আর কনভার্সনটা করলে পরে আমাদের জন্য ভালো মতো কাজে আসবে। এখন মেইনলি আমাদের কনভার্সনের একটা মুখস্থ প্রসিডিওর আছে। মুখস্থ প্রসিডিওরটা কি, এটা হলো এরকম, গ্রাম পার সিএম কিউব থেকে কেজি পার মিটার কিউবে যদি তোমাকে নিতে বলে, তো গ্রাম পার সিএম কিউব থেকে কেজি পার মিটার কিউবে নিতে সময় মাল্টিপ্লাইড বাই 1000, আর কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সিএম কিউবে নিতে বললে কি করবা, উল্টাটা কি হবে, ডিভাইডেড বাই 1000। ওকে, সো এই প্রসেসটা আমাদের মনে রাখলে পরে হবে, যে তোমাকে আমি একটা সার্টেন ডেনসিটি বলে দিলাম যে 2.4, সরি গ্রাম পার সিএম কিউবটা দেই নাই, 2.4 গ্রাম পার সিএম কিউব। সো আমি বললাম এই 2.4 গ্রাম পার সিএম কিউব কে তুমি কেজি পার মিটার কিউবে কনভার্ট করো। সো অল
you need to do is multiplied by 1000 তো তাহলে 2.4 into 1000 করলে পরে কত হবে 2400 কেজি পার মিটার কিউব তো এইভাবে डायरेक्टली কনভার্ট করে ফেলতে পারো বাট এরকম মুখস্থ প্রসিডিউর অ্যাকচুয়ালি ইউজ করা ভালো না কিন্তু অ্যাকচুয়ালি এটা কিভাবে আসছে আমরা মাত্রই দেখলাম যে 1 গ্রাম পার সিএম কিউব কে কি করছে আমরা কেজি পার মিটার কিউবে কনভার্ট করে পাইলাম না কত পাইলাম যে গ্রাম পার সিএম কিউবে যা আছে ওইটার সাথে 1000 মাল্টিপ্লাই করলে কেজি পার মিটার কিউবে কনভার্ট হয় তো এইভাবে করে আমাদের অ্যাকচুয়ালি কি করা যায় এই চিট কোডটা ইউজ করা যায় আর এই মুখস্থ প্রসিডিউরটা ইউজ করা যায় যে গ্রাম পার সিএম কিউব থেকে কেজি পার মিটার কিউবে নিতে সময় কি করব মাল্টিপ্লাই করব নাকি ডিভাইড multiply multiply বাই 1000 আর কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সিএম কিউবে নিতে সময় divide ডিভাইডেড বাই 1000 ভেরি গুড তো তাহলে এটা হলো আমাদের মেইনলি প্রসিডিউরটা যে আমরা ইউনিটটা কিভাবে করে কনভার্ট করতে পারি ওকে সো এখন যদি তোমাকে আমি এমন ভাবে বলে দেই কি বলে দেই যে কনভার্ট দিস ডেনসিটি 1240 গ্রাম পার মিটার বলে কেজি পার মিটার কিউব টু গ্রাম পার সিএম কিউব তো তাহলে জাস্ট কি করবা 1000 দিয়ে ডিভাইড দিবা তাই তো তো তাহলে এটা কত আসে 1.24 গ্রাম পার সেন্টিমিটার কিউব তো এইভাবে করে কনভার্ট হয়ে যাবে বুঝতে পারছো সো দিস ইজ ভেরি ইজি এই কনভার্সনটা জাস্ট ইন্ডিভিজুয়াল এরকম কনভার্ট করতে সময় আমাদের মাথায় রাখা লাগবে যে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি অনেকজনই মেইন যে ভুলটা করে তোমাদেরকে দেখায় যে অনেকজন যদি একদম স্ক্র্যাচ থেকে একদম শুরু থেকে করতে যায় হোয়াট দে ডু সামথিং ভেরি উইয়ার্ড যে তারা শুধু একবার 100 দিয়ে ডিভাইড দেয় যে সাপোজ আমি বললাম 1 গ্রাম পার সিএম কিউব কে তুমি কেজি পার মিটার কিউবে কনভার্ট করো তো এখন ওরা কি করে ওরা এরকম করে ফার্স্টে 1 গ্রাম ইন 1 সেন্টিমিটার কিউব এতটুকু তারা বুঝলো ভালো কথা এখানে কোনো ভুল নাই এখন গ্রাম থেকে কিলোগ্রামে নিল 1000 দিয়ে ডিভাইড দিল এখানেও কোনো ভুল নাই তারা জানে যে সেন্টিমিটার থেকে মিটারে নিতে সময় 100 দিয়ে ডিভাইড দিতে হয় তারা এটা করলো 100 দিয়ে ডিভাইড দিল কিন্তু তারা ভাবছে যে একবার 100 দিয়ে ডিভাইড দিলেই মনে হয় পুরাটা কনভার্ট হয়ে যায় কিন্তু আসলে কি একবার 100 দিয়ে ডিভাইড দিলে হবে একবার 100 দিয়ে ডিভাইড দিলে পরে হবে না কেন বিকজ এখানে সেন্টিমিটার কিউব আছে শুধু সেন্টিমিটার না তো শুধু একটা সেন্টিমিটার থাকলে একবার 100 দিয়ে ডিভাইড করতাম কিন্তু এখানে সেন্টিমিটার কয়টা সেন্টিমিটার কিউব আছে মানে তিনবার সেন্টিমিটার দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে তো তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নিতে সময় তিনবার আমাদের কি করা লাগবে 100 দিয়ে ডিভাইড করতে হবে তাই তো সো তাহলে এই ভুলটা যেন তোমাদের না হয় অনেকজনই এরকম একটা সিলি মিস্টেক করে কি করে তারা এই যে সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিতে সময় ভুলটা করে কি করে জাস্ট একবার 100 দিয়ে ডিভাইড দেয় কিন্তু সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিতে সময় অ্যাকচুয়ালি কতবার 100 দিয়ে ডিভাইড দিতে হবে 3 times 3 টাইমস বিকজ এখানে সেন্টিমিটার কিউব আছে সো উই উইল হ্যাভ টু ডিভাইড বাই 100 3 টাইমস যে তিনবার সেন্টিমিটারকে মিটারে নিলে পরে তখন সবগুলা সেন্টিমিটার মিটারে কনভার্ট হবে বেসিক্যালি ওকে তো তাহলে এই ব্যাপারটা খুবই ভালোমতো মাথায় রাখা লাগবে যে এটা হলো আমাদের ভুল একটা প্রসেস যে শুধু একবার 100 দিয়ে ডিভাইড দেওয়া what we have to do we will have to divide by 100 3 times তো এই ব্যাপারটা গেল now we are done with the density part of the chapter আজকের আমাদের মেইন যে টপিক প্রেসার and more specifically pressure on a solid প্রেসারের ডেফিনেশন কি তোমরা তো এটা স্ট্যান্ডার্ড 7 এও পড়ছো what is pressure it is the amount of force exerted per unit area force exerted per unit area very good so তাহলে force per unit area তো শুনলে পরে আমাদের একটা ফর্মুলা মাথায় চলে আসবে কি pressure is equal to force divided by the area on which the force is being exerted right so তাহলে pressure will be equal to force divided by area তো এখন এখানের মধ্যে আমরা এইভাবে লিখতে পারি কি জিনিস pressure is force per unit area which means pressure is equal to force divided by area এখন ফোর্স এর ইউনিট কি ফোর্স এর ইউনিট হলো নিউটন আর এরিয়ার ইউনিট হলো মিটার স্কয়ার তো তাহলে প্রেসারের ইউনিট কি বলা যায়
Pascal. Unit of pressure, we can say the unit of pressure is Newton per meter square. এটা বললেও কোনো প্রবলেম নাই, কিন্তু এটাকে আমরা আরো আরেকটা নামেও ডাকি, which is Pascal. এটা ফুল ফর্ম কি? প্যাসকেল। নিউটন যেরকম যে আমাদের F ইকুয়াল টু ma, তাই তো? তো ওখানে আমরা ফোর্সের ইউনিটটাকে আমরা নিউটনও বলতে পারি, আবার কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারও বলতে পারি, যে কোনো একটা বললেই হয়। ওরকম সেম ওয়েতে প্রেসারের জন্য আমরা কি বলতে পারি? আমরা এটার ইউনিট বলতে পারি নিউটন পার মিটার স্কয়ার, অর তার ইউনিট বলতে পারি প্যাসকেল। যে কোনো একটা বললেই আমাদের কোনো প্রবলেম নাই। ওকে, সো তাহলে প্রেসার হলো ফোর্স পার ইউনিট এরিয়া, যে 1 মিটার স্কয়ার এরিয়ার উপরে কতটুকু ফোর্স এক্সার্ট হচ্ছে, এই জিনিসটা হলো আমাদের প্রেসার। তো এখন এই ব্যাপারটা আর এই দুইটা টার্ম অনেকজনই এরকম ইন্টারচেঞ্জ করে ইউজ করে, বা মেইনলি ব্যাপারটা গোলায় ফেলে যে ফোর্স এন্ড প্রেসার দুজন দুইটাকে একই রকম চিন্তা করে, যে ফোর্স এন্ড প্রেসার হলো সেম জিনিস, কিন্তু তারা তো সেম না। ফোর্স, তুমি অনেক বড় একটা ফোর্স এক্সার্ট করলা, কিন্তু ওই ফোর্সটা যদি অনেক অল্প একটা এরিয়াতে কনসেন্ট্রেটেড থাকে, তো তাহলে কি হবে? দ্য প্রেসার উইল বি ভেরি ভেরি লার্জ। কিন্তু সেম অ্যামাউন্ট অফ ফোর্স, ওই বড় ফোর্সটাকে তুমি যদি অনেক বড় একটা এরিয়াতে ডিস্ট্রিবিউট করে দাও, তো তখন প্রেসারটা কি হবে? কমে যাবে না? যে অনেক বড় একটা ফোর্স এক্সার্ট করতেছো, বাট দ্যাট ইজ বিং ডিস্ট্রিবিউটেড ওভার আ লার্জ এরিয়া, সো তাহলে ওটার জন্য কি হবে? দ্য প্রেসার উইল ডিক্রিজ অর দ্য প্রেসার উইল বিকাম লেস। তো এই জিনিসটা আমরা এর মধ্যে দেখছিলাম। তো দাঁড়াও একটা 1 মিনিট, আমার একটা ইম্পর্টেন্ট একটা কল আসছে। সরি, আমার ইউনিভার্সিটির একজন স্যার কল দিছিল যে আমার 4th ইয়ার ফাইনালে যে অনার্স ফাইনালে রেজাল্ট দিবে আগামী কালকে ওর পরশু, সো এটার জন্য আর কি ওনার যে ক্লাস নেওয়ার কথা, আগামী কালকে উনি ক্লাসটা নিতে পারবেন ওইটা জানানোর জন্য। আচ্ছা, সো তাহলে আই হোপ তোমরা এখন আবার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। একটু আগে ব্যাকলাইট অফ হয়ে গেছিল, তো তখন স্ক্রিনটা চলে গেছিল। তো এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম, যে মেইনলি প্রেসার। প্রেসার জিনিসটা কি ছিল? যে ফোর্স এন্ড প্রেসার দুইটা ওয়ার্ড অনেকজন এরকম ইন্টারচেঞ্জেবল ওয়েতে ইউজ করে, যেটা অ্যাকচুয়ালি ঠিক না। বিকজ ফোর্স তুমি অনেক বড় এক্সার্ট করতেই পারো, কিন্তু ওই ফোর্সটা যদি অনেক বড় একটা এরিয়াতে ডিস্ট্রিবিউট হয়ে যায়, দেন তাহলে প্রেসারটা ওরকম সিগনিফিকেন্ট হবে না। এরকম একটা এক্সাম্পল তোমাদের এই ভিডিওর মধ্যে অলরেডি আমি দিছি, যে একটা হাতি এন্ড একটা মেয়ে মানুষ যে নাকি হিল জুতা পরে আছে, পেন্সিল হিল পরে আছে, দোনোজন গ্রাউন্ডের উপর ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রেসার এক্সার্ট করে। এটা ছিল না ভিডিওর মধ্যে নাকি? ছিল ভাইয়া। Yes ভাইয়া। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। এই যে হার্ড অবজেক্টস আছে না, হার্ড অবজেক্টস দিয়ে যে আমাদের আরো ইজিলি জিনিসপত্র কাট করা যায়, এটা কেন? মানে আমরা যদি একই একই এরিয়া নেই দুইটা অবজেক্টের, বাট একটা অবজেক্ট সফট রাখি, তাইলে ওই অবজেক্ট দিয়ে একটা জিনিস আরো কাট করা হার্ড হয়ে যায় কেন? এখানের মধ্যে তোমার ব্যাপারটা হলো হার্ডনেস হলো ম্যাটেরিয়ালের অন্য একটা প্রপার্টি, বুঝছো? হার্ডনেস এর ডেফিনেশন জানো? হোয়াট ইজ হার্ডনেস? না ভাইয়া। হার্ডনেস হলো তুমি দুই ওয়েতে ডিফাইন করতে পারো। ইদার ইউ ক্যান সে দ্যাট হার্ডনেস ইজ দ্য অ্যাবিলিটি টু স্ক্র্যাচ, অর হার্ডনেস ইজ দ্য রেজিস্ট্যান্স টু স্ক্র্যাচিং। যে তুমি দেখো যে তোমার ফিঙ্গার নেল দিয়ে তুমি কিন্তু কি করতে পারো? তুমি তোমার স্কিনের উপরে ওরকম একটা স্ক্র্যাচ ফেলতে পারো, কিন্তু তুমি তোমার স্কিন দিয়ে তোমার ফিঙ্গার নেইলের উপরে কিন্তু কখনো কোনো এরকম স্ক্র্যাচ ফেলতে পারবা না। সো তাহলে আমাদের, তোমরা যারা নাকি ফোনের কতজন রিভিউ দেখো, যে জেরি রিগ এভরিথিং, ওই যে ওই চ্যানেলের ভিডিওটা দেখো কেউ? জি ভাইয়া, আমি দেখি। হ্যাঁ ভাইয়া। ভেরি গুড। সো তাহলে ওখানের মধ্যে তোমরা দেখবা যে ওর কাছে একটা স্কেল আছে, ওই জিনিসটা আমরা সবাই আমরা ইউজ করি, এটাকে বলে মোভস হার্ডনেস স্কেল। বুঝছো? এক একটা ম্যাটেরিয়ালের আমাদের কেমিক্যাল মেকআপ অর মলিকিউলার যেই গেট আপটা থাকে, তাদের ক্লোজনেস বা এরকম জিনিসগুলো, ওগুলো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট হয়।
সো এখন আমাদের মোস্ট হার্ডনেস স্কেলের মধ্যে স্কেল 1 থেকে 10 পর্যন্ত এরকম আমাদের স্কেলিং করা ম্যাটেরিয়াল গুলি। তো ওখানের মধ্যে এরকম জিনিসটা কি যে হার্ডনেস যার কম, যে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, যে মোস্ট হার্ডনেস ওটা স্কেলটা হলো স্ক্র্যাচ এরকম। করে যেটা। হ্যাঁ, এর মধ্যে দেখাইতেছি। ইয়েস স্যার। গ্রাফাইট। এখানে হার্ডনেস স্কেল 7 এর অ্যাকচুয়ালি মিনারেলটা কি ছিল এটা কারেন্টলি মনে পড়তেছে না আমার। এরকম তোমাদের হার্ডনেস এরকম স্কেলটা আছে। সো তাহলে বেসিক্যালি কাজটা কি, তুমি যদি ফ্লুরাইড নাও এন্ড জিপসাম নাও, তো তাহলে কি হবে, তুমি এই দুটাকে নিয়ে যদি রাব করো দেখবা যে জিপসামের উপর একটা স্ক্র্যাচ মার্ক পড়বে কিন্তু ফ্লুরাইডের উপর কোনো স্ক্র্যাচ মার্ক পড়বে না। সো তাহলে দিস মিন্স দ্যাট ফ্লুরাইড ইজ হার্ডার দ্যান জিপসাম। তো তাহলে হার্ডনেস স্কেলের ভ্যালু যার বড় সে কি করতে পারবে, ছোট ভ্যালু ওয়ালা অবজেক্ট গুলার উপরে স্ক্র্যাচ ফেলতে পারবে, এমন টাইপের। সো তাহলে আমাদের ফোনের স্ক্রিন মোর অর লেস এরকম আমাদের যে ইয়ে থাকে না, গরিলা গ্লাস দিয়ে বানানো থাকে না আমাদের ফোনের স্ক্রিন গুলো এখন, তো ওখানের মধ্যে আমাদের যে চাবি থাকে না, চাবি আমরা যেগুলো ইউজ করি, কি ইউজ করি, তো তাহলে কি দিয়ে ওইটার উপরে এরকম স্ক্র্যাচ পড়ার কথা না, বিকজ ওইটার হার্ডনেসটা কি থাকে, আমাদের গরিলা গ্লাসের হার্ডনেসটা ওরকম কি থেকে বেশি থাকে। বুঝতে পারছো? তো এমন টাইপের ওরকম হার্ডনেস এর জিনিসটা কি, আমাদের এবিলিটি টু স্ক্র্যাচ অর রেজিস্ট্যান্স টু স্ক্র্যাচিং যে জিনিসটা, এগুলো তোমাদের এ লেভেলস এর আগের সিলেবাসে ছিল, এখন এ লেভেলস এর সিলেবাস থেকে বাদ দিয়ে দিছে। এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং ছিল, অনেক মজার মজার কয়টা। 7 কি গ্রাফাইট হবে? না, গ্রাফাইট অনেক ইয়ে, অনেক সফট। গ্রাফাইটের হার্ডনেস হলো 1 আর 2 এর মধ্যে। না স্যাফায়ার, সরি স্যাফায়ার। হ্যাঁ, ওটা হইতে পারে, ওটা আমার সার্চ করে দেখতে হবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। তো তাহলে এই জিনিসটা হলো আমাদের মেইনলি হার্ডনেস স্কেলের ওই কাজটা। এখন আমাদের হার্ডনেস এর সাথে এখানে প্রেসারের ওরকম কানেকশন না, যদি আমাদের ওরকম অনেক বড় একটা ফোর্স ছোট একটা জায়গার মধ্যে কনসেন্ট্রেট করে দিলে পরে তখন বেশি প্রেসার এক্সার্ট হবে ওটার জন্য, কাটিং এজ এর জন্য। যে ডায়মন্ড দিয়ে আমরা অন্য জিনিসপাতি কাটি না, যে আমরা ডায়মন্ড দিয়ে ডায়মন্ড কাটি, ও লেজার দিয়ে ডায়মন্ড যে শেপিং করাই, তো তাহলে ওর জন্য আমাদের হার্ডনেস এর এইসব ব্যাপারগুলো জানতে হয় বা প্রেসারের সাথে একটু রিলেট করা যায়। বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে আমরা যেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, যে একটা মেয়ে মানুষ যারা নাকি এত স্লিম একটা বডি ওরা মেনটেন করে, হ্যাঁ, যে তাদের ম্যাস এত কম থাকে, বাট স্টিল তারা কি করতেছে, গ্রাউন্ডের উপর ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রেসার এক্সার্ট করতেছে অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট। ঠিক আছে, একটা হাতির সমান প্রেসার এক্সার্ট করে। তো এটা কিভাবে পসিবল? এটা পসিবল বিকজ মেয়েরা যে হিল জুতা যে পরে, ওই হিল জুতার মধ্যে কি তাদের পুরো বডির ওয়েটটা ওরকম হিল জুতার দুইটা হিলের মধ্যে কনসেন্ট্রেটেড থাকে। সো অনেক ছোট একটা ফোর্স কিন্তু এত এত ছোট একটা জায়গায় কনসেন্ট্রেটেড দেখে কি হইতেছে, প্রেসারটা অনেক বেশি সিগনিফিক্যান্ট হইতেছে। আর হাতির পা কি থাকে, অনেক হোয়াইট থাকে না, তো হাতির পা অনেক হোয়াইট থাকে দেখে কি হয় না, হাতির পা অনেক হোয়াইট থাকে দেখে তার ওয়েট এত বেশি হওয়া সত্ত্বেও প্রেসার এত বড় হয় না, বিকজ the entire weight of the elephant is distributed over the 4 legs and ওই চারটা পায়ের এরিয়াটাও অনেক বড় বড়, এর জন্য এত বড় একটা এরিয়াতে ডিস্ট্রিবিউট হয়ে যায় দেখে ওই প্রেসারটা কি হয় না, যত বড় হওয়ার কথা ওরকম হয় না। এখন তুমি যদি হাতির পা যদি অনেক কি থাকতো, অনেক পয়েন্টই থাকতো বা অনেক চিকন থাকতো, তো তখন কি হইতো, হাতির পা এরকম মাটির ভিতরে গেঁথে যাইতো। বুঝতে পারছো? যে এরকম ব্যাপারগুলোর জন্য তোমাদের ভিডিওর মধ্যে আরেকটা জিনিস পাওয়ার কথা, যে স্টুডেন্ট বুক থেকে রিডিং পড়ে ভিডিওর মধ্যে বলছিলাম, যে ক্যামেলস, যে উট থাকে না মরুভূমির দেশে, যে তারা যে স্যান্ডের উপর দিয়ে হাঁটে, তো তাহলে তাদের হুফ গুলা কেমন থাকে, তাদের হুফ গুলো একটু ওয়াইড স্প্রেড থাকে। ওয়াই ইজ দ্যাট? বিকজ তারা যে বালির উপর হাঁটে, যদি অল্প একটা জায়গার মধ্যে বেশি প্রেসার এক্সার্ট করে আর বেশি ফোর্স এক্সার্ট করে, তো তাহলে তাদের পাটা কি করবে, বালির ভিতরে গেঁথে যাবে বা সিঙ্ক হয়ে যাবে। ইন অর্ডার টু অ্যাভয়েড দ্যাট কি করে, তাদের পাটা এরকম হুফ গুলা এরকম ওয়াইড থাকে। বুঝতে পারছো? দেন এরকম আমাদের এগ্রিকালচারাল পারপাসের জন্য ট্রাক্টর ইউজ করে না, ট্রাক্টরের চাকাগুলো তোমরা দেখবা যে অনেক হোয়াইট থাকে। তো কেন ট্রাক্টরের চাকাগুলো এত হোয়াইট কেন থাকে? বিকজ তারা কোনো একটা কাদাওয়ালা কোনো ফার্মল্যান্ডের উপর দিয়ে যদি যাইতে না, বা কোন একটা
মাডি কোন একটা ফার্মল্যান্ডের উপর দিয়ে যদি নাই যাইতে নেয়, হোয়াট উইল হ্যাপেন? যদি ওই চাকাগুলো নরমাল চাকার মতো অনেক চিকন হয় তো তাহলে কি করবে? কাদার ভিতরে গেঁথে যাবে। তো এটা তো তারা চায় না। তারা চায় যেন কি হইতে পারে, তাদের পুরো ট্রাক্টরের ওয়েটটা যেন একটা বড় এরিয়াতে ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে। সো এটা করার জন্য কি হয়, ট্রাক্টরের চাকাগুলো এরকম ওয়াইড বানানো থাকে। বুঝতে পারছো? তো এমন অনেকগুলো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ আছে যে কেন এমন ওয়াইড চাকা ইউজ করা হয় আর কেন এরকম চিকন চাকা ইউজ করা হয়। ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আমাদের পারপাস হলো এক এক রকম। দেন তোমরা এই বোর্ড পিন নরমালি বোর্ডের মধ্যে লাগাও না? তো ওখানের মধ্যে দেখছো যে নোটিশ বোর্ডের ওখানের মধ্যে যে বোর্ড পিন গুলো লাগানো হয়, ওইটা তুমি তোমার হাত দিয়ে মনে করো, জাস্ট তোমার হাতে কোনো পিন নাই, তুমি তোমার থাম্ব দিয়ে এরকম অনেক ফোর্স এক্সার্ট করতেছো বোর্ডের উপরে, নোটিশ বোর্ডের উপরে অনেক ফোর্স এক্সার্ট করতেছো জাস্ট তোমার থাম্বটা দিয়ে। তুমি কি তোমার থাম্ব দিয়ে বোর্ডটাকে পেনিট্রেট করতে পারবা? বোর্ডটার ভিতরে ফুটা করতে পারবা? এটা কিন্তু তুমি পারবা না। বিকজ তুমি ফোর্স এক্সার্ট করতেছো ঠিকই অনেক বেশি, কিন্তু তোমার থাম্বের যে এরিয়াটা, ওই এরিয়াটা অনেক বড়। সো তাহলে এর জন্য কি করতে পারবা না, the force won't be enough to cause a hole or pierce a hole into the notice board. কিন্তু তুমি যদি এরকম পিন ইউজ করো, তোমার পুরো ফোর্সটা অনেক ছোট একটা জায়গার মধ্যে কনসেন্ট্রেট হবে। সো তাহলে ওইটার জন্য কি করতে পারবে, ইট উইল বি এবল টু পেনিট্রেট ইনসাইড দ্য নোটিস বোর্ড। বুঝতে পারছো? তো এরকম আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এমন প্রেসার ইউজ করার, যে কোন জায়গায় আমরা ওয়াইড একটা সারফেস ইউজ করে, কোন জায়গায় পয়েন্টি একটা সারফেস ইউজ করে, এটা আমাদের কখন কোনটা দরকার ওরকম ভাবে আমরা কি করে নেই, ঠিক করে নেই। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে কি বললাম? হ্যাঁ ভাইয়া। Yes, ভাইয়া। এইগুলা ব্যাপার কিন্তু তোমাদের ভিডিওর মধ্যেও কিন্তু অনেক ডিটেইল ওয়েতে এক্সপ্লেইন করা ছিল, এন্ড স্টুডেন্ট বুকের থেকেই তো রিডিং পড়ে পড়ে অ্যাকচুয়ালি ভিডিওটা বানানো হয়েছে। যে তোমাদের স্টুডেন্ট বুকের এখানের মধ্যে আমরা যদি যাই, এই যে একে তো প্রেসার আন্ডার আ সলিড, যে প্রেসার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। দেন এখানে একটা ক্যালকুলেশন দেখাইছে, এই যে ক্যাটারপিলার ট্র্যাক গুলোর জন্য তাদের এগুলো অনেক ওয়াইড থাকে কেন? The caterpillar tracks on this vehicle are spread over its weight over a large area, তাহলে যেন প্রেসারটা কম হয়। দেন এই যে camels have a large feet so they are less likely to sink into loose sand। তেমন অনেকগুলা কাজের জন্য আমরা কি করছি, ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্লেনেশন দিছে কেন এটা হয়। দেন আমাদের নাইফ, মনে করো যে জিনিসটা দিয়ে কাটবো, কোন একটা কিছু কাটার জন্য নাইফ যদি আমাদের ব্লান্ট হয়, হ্যাঁ, ভোতা একটা নাইফ হইলে পরে ওটা দিয়ে কি ইজিলি কাটা যায়? ওটা দিয়ে ইজিলি কাটা যায় না। কেন? বিকজ তুমি অনেক বড় একটা ফোর্স এক্সার্ট করতেছো, কিন্তু ভোতা একটা নাইফ মানে কি, ওটা এত বেশি শার্প না। তো তাহলে তার প্রেসারটা সে বেশি এক্সার্ট করতে পারবে না, সো তাকে কাটিং পারপাসে ওরকম ভালো মতো ইউজ করতে পারবে না। কিন্তু তুমি যদি একটা শার্প নাইফ ইউজ করো তাহলে ইট উইল বি ইজিয়ার টু কাট সামথিং। বুঝতে পারছো? দেন আরেকটা এক্সাম্পল দিছিলাম এখানের মধ্যে, কি জিনিস, যে এরকম নেইল ভরা কোন একটা বেড, কতজন এরকম ম্যাজিশিয়ান আছে বা কতজন এরকম চ্যালেঞ্জ নেয় যে তারা কি করে এরকম নেইল ভরা একটা বেডের উপরে শুয়ে থাকে। তো এখন এতগুলা নেইল একসাথে থাকলে পরে কি হয়, তাদের বডির পুরা ওয়েটটা সবগুলো নেইলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। যদিও ব্যথা লাগে, এখানে কম ব্যথা লাগে না, বাট এখানের মধ্যে স্টিল সে কি করতে পারে, ওই পেইনটাকে বেয়ার করতে পারে। কিন্তু পুরা ওয়েটটা যদি একটা পিনের উপরে যে এখানে কনসেন্ট্রেট হয়, লাইক ইন দা সেকেন্ড বেডে যে এটার মতো, এখানের মধ্যে কি হবে, পুরা বডির ওয়েটটা যায় একটা পয়েন্টে যায় পড়বে। সো দা প্রেসার উইল বি সো লার্জ যে এই পিনটা পুরা তার বডির ভিতরে পিয়ার্স করে ভিতরে ঢুকে যাবে। সো তাহলে দ্যাট উইল কজ or that will make the magician experience a lot of pain। তো এটার জন্য কি করা হয়, তারা ওইরকম সেট অফ পিন ইউজ করে অনেকগুলো একসাথে, তাহলে যেন তাদের ওইরকম প্রেসারটা কম ফিল করতে পারে। বুঝতে পারছো? দেন আরো একটা জিনিস এখানে মধ্যে বলা হয়েছিল, কি কি জিনিস, লাইক তোমার একটা পাইল অফ কয়েন্স, এখানে একটা কয়েনের পাইল আছে, তো সবগুলি, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। বেডের একটা কোশ্চেন ছিল যে ওইখানে হ্যাঁ, বল। তোমার তো তুমি পিনটা কমাই দিছো কিন্তু তোমার এরিয়া তো কমে নাই। মানে তুমি যদি ভাবো ফার্স্ট বেডে তুমি শও তাহলে ব্যথা লাগবে, আর যদি সেকেন্ডটা শও তাও একটু হবে না, বলো। মানে এরিয়া তো বেশি। না না, এখানে আমাদের খেয়াল করো, তোমার বেডটা তো আরো নিচে, তোমার পিনটা আরো পয়েন্টে উপরে উঠে আছে। সো ফার্স্টে কোন জিনিসটার কন্টাক্টে আসবা তুমি? পিনে
ফার্স্টে পিনের কন্টাক্টে আসবে না, তো তখনই তো হ্যাঁ। তোমার ভিতরে পিয়ার্স করে এটা ভিতরে ঢুকে যাবে। আর উপরে তুমি যে মানে অনেকগুলো শুইলে, তুমি যদি বল শুইলে, তাহলে তো শুইলে ফার্স্ট বেডে যত ব্যথা ছিল অতটাও মানে অত ব্যথা মানে এক পিনে লাগবে না ওইটা। ওই তো এক পিনে এটা তো পুরো বডির ভিতরে পিয়ার্স করে ঢুকে যাবে, ওইটা তো আর বেয়ার যদি করতে পারবে না। বসে, যদি বসে একটাতে আরেকটা যদি শোয়, বসাতে তো প্রেসারটা বেশি থাকবে না, হ্যাঁ আর শুয়াতে তো মানে এরিয়াটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে একটাতে বেশি বলতেছো যে এখানের মধ্যে পাবে। দোনোটাতে সে শুবে, কোনোটাতে বসবে না, দোনোটাতে সে এই পিনওয়ালা বেডে সে শুয়ে থাকবে। তো যদি এরকম অনেকগুলা বেশি পিনওয়ালা ওই বেডের মধ্যে শোয়, তো তাহলে কি হবে, তার ওই যে অনেকগুলা পিন আছে, তো অনেকগুলা পিনের মধ্যে তার বডির ওয়েটটা ডিস্ট্রিবিউট হয়ে গেলে পরে তখন প্রেসারটা সে কম ফিল করবে, আর কোনো পিনই তার বডির ভিতরে পুরোপুরি পিয়ার্স করে ভিতরে ঢুকে যাবে না। কিন্তু যদি একটা সিঙ্গেল পিন থাকে, তো তাহলে কি হবে, সে যখন নাকি শুবে তার প্রথমেই প্রথমেই সে কোনটার কন্টাক্টে আসবে, পিনের কন্টাক্টে আসবে। তো তখনই পিনটা কি করবে, তার বডির ভিতরে পিয়ার্স করে ঢুকে যাবে না। ঠিক আছে। এইখানে তোমার এই যে মানুষটা যখন নাকি এটার উপরে শুবে, এই যে মানুষটা এটার উপরে এরকম শুয়ে আছে, তো তাহলে তার পুরো ওয়েটটা সবগুলা পিনের উপরে, আর যেই পিনগুলোর সাথে কন্টাক্টে আছে ওগুলার উপরে ডিস্ট্রিবিউট হলো। আর এইখানে মানুষটা যখন নাকি শুইতে নিবে, ফার্স্টে কার সাথে কন্টাক্টে আসবে, ফার্স্ট থেকে বেডের সাথে কন্টাক্টে আসবে নাকি পিনের সাথে কন্টাক্টে আসবে? পিনের সাথে। পিনের সাথে। তো তাহলে এই পিনটা কি করবে, তার বডির ভিতর দিয়ে পুরোটা পিয়ার্স করে ঢুকে যাবে না। তো তাহলে ওখানে কি সে ব্যথা বেশি পাবে নাকি কম পাবে উপরেরটা থেকে? বেশি পাবে। আচ্ছা, তো এবার তাহলে এইটাই বলছিলাম। আচ্ছা, তো তাহলে এখন এই ব্যাপারগুলা গেল। আচ্ছা, আরেকটা জিনিস, যে আজকে তোমাদের যে 9টা বাজে আফনান ভাইয়ের ক্লাস নেওয়ার কথা, আফনান ভাই ক্লাসটা নিতে পারবে না। আফনান ভাইয়ের আম্মু অসুস্থ, সো এটা নিয়ে আফনান ভাই বিজি আছে আর কি, বুঝতে পারছো? তো আফনান ভাইয়ের ক্লাসটা আজকে হবে না। সো এখন আমরা যেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম ওই জিনিসটা দেখো কি ছিল, যে তোমার এইখানে কয়েন গুলো যখন নাকি স্ট্যাক করা বা পাইল আপ করা, তো তখন কি থাকবে, তখন the pressure will be larger because এরিয়া অফ কন্টাক্টটা ছোট, কিন্তু সবগুলা কয়েনের ওয়েটই কি করতেছে, টেবিলের উপর কাজ করতেছে। কিন্তু এখন তুমি যদি সবগুলা কয়েনকে আলাদা আলাদা এরকম জায়গায় নিয়ে যাও, যে সবগুলা কয়েনকে আলাদা আলাদা এরকম স্প্রেড করে দিছো, অ্যামাউন্ট অফ ফোর্স, আগে তারা যতটুকু ফোর্স এক্সার্ট করতো এখন কিন্তু ফোর্সের ভ্যালু কমে নাই, ফোর্স যা ছিল ওইটাই আছে, কিন্তু কি হয়ে গেছে, all the individual coins are in contact with the table surface. So তাহলে the same amount of force it is distributed over a larger area. So same amount of force যদি একটা বড় এরিয়াতে ডিস্ট্রিবিউট হয়ে যায়, so তাহলে কি প্রেসারটা বাড়বে নাকি কমবে? কমবে। কমে যাবে। সো তাহলে ওই সময় প্রেসারটা ডিক্রিজ করবে। সো এই ব্যাপারগুলোই বোঝানোর জন্য এটা ড্র করছিলাম। এরপর তোমাদের তো ভিডিওতে কতটুকু পর্যন্ত ছিল, ম্যাকডিবার্গের হেমিস্ফিয়ারের এইসব পর্যন্ত, জাস্ট এই জিনিসটা বাকি রাখছিলাম, এটা বলছিলাম যে পরের ক্লাসে, তাই না? ইয়েস ভাইয়া। আচ্ছা, তো তাহলে এখন এটা তো আমরা দেখলাম অলরেডি কিসের, সলিডের জন্য আমাদের প্রেসার কিভাবে করে বের করতে হয়। কিন্তু তোমরা ব্যাপারগুলো দেখছো যে আমাদের চারপাশে সবসময় এয়ার আছে না, ওর গ্যাস আছে। তো এখন এই যে গ্যাস, গ্যাস কি জিনিস, গ্যাস আমাদের কিভাবে করে মুভ করে, গ্যাসের মোড অফ মুভমেন্ট তোমরা পড়ছো না, কেমন টাইপের মুভমেন্ট, কন্টিনিউয়াস র্যান্ডম মোশন, তাই না? ইয়েস ভাইয়া। তো তাহলে কন্টিনিউয়াস র্যান্ডম মোশনে যে থাকে, তো তাহলে আমাদের চারপাশে যে গ্যাস পার্টিকেল গুলো আছে, দে আর কনস্ট্যান্টলি বোম্বার্ডিং অন আওয়ার স্কিন অর আওয়ার বডি। আমাদের বডিতে অলওয়েজ কি করতেছে, এই এয়ার গুলি এসে আমাদের বডিতে হিট করতেছে। কিন্তু আমাদের এই ব্যাপারটা এত বেশি ফিল করি না কেন, বিকজ আমাদের বডির ভিতরেও কিন্তু এয়ার আছে। আমরা যে ইনহেল করি, ইনহেল করলে পরে যে আমাদের বডির ভিতরে যে অক্সিজেন গুলো থাকে, দেন ওগুলা যে বডির ভিতরে ট্রাভেল করে। সো আমাদের বডির ভিতর থেকে বাইরের দিকে একটা প্রেসার এক্সার্ট করে, বডির বাইরের এয়ার গুলি বডির ভিতরের দিকে প্রেসার এক্সার্ট করে। কি বললাম, এই যে আমাদের বডিটা আছে,
বডির বাইরের এয়ার গুলা বডির বাইরে থেকে ভিতরের দিকে প্রেসার এক্সার্ট করতেছে, আর বডির ভিতরের এয়ার গুলা বাইরের দিকে প্রেসার এক্সার্ট করতেছে। and more or less this pressure are equal, so তাহলে কি হয় না, আমরা এই জিনিসটা এত সিগনিফিকেন্টলি ফিল করি না, আর মনে হয় না যে আমাদের উপরে এত বড় কোন একটা প্রেসার কাজ করতেছে। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটমসফেরিক প্রেসারের ভ্যালুটা কিন্তু হিউমাঙ্গাস, বুঝছো? অ্যাটমসফেরিক প্রেসারের ভ্যালুটা কত? 100,000 প্যাসকেল। এত বড় প্রেসার কেমন লেভেলের হয় ওইটা এই ম্যাকডিবার্গ নামের এই মানুষটা এই এক্সপেরিমেন্ট করে সে শো করছিল বা ডেমনস্ট্রেট করছিল। তো ওই জিনিসটা আমরা এখানের মধ্যে দেখব কি করছে। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো কি বলতেছে। The submersible shown in figure 18.1 has a very strong hull to withstand the pressure exerted on it by the sea water. এই যে sea water যে সব দিক থেকে এরকম প্রেসারটা এক্সার্ট করতেছে, সো এই প্রেসারটা উইথস্ট্যান্ড করতে পারার মতো স্ট্রং একটা ম্যাটেরিয়াল দিয়ে কি বানাইতে হবে, সাবমেরিনের কেসিংটা বানাইতে হবে, or else the submarine will collapse under the pressure. ওকে, সো এত বড় একটা প্রেসার উইথস্ট্যান্ড করতে পারার মতো কি করতে হবে? it should be made with durable materials or strong material, তাহলে যেন সে এত ইজিলি ক্রাম্বল না করে। বুঝতে পারছো? তো বলতেছে কি প্রেসার in liquids act equally in all direction as long as the liquid is not moving. যে লিকুইড যখন স্টেশনারি আছে তখন সব ডিরেকশন থেকে ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রেসার আসে। এই ব্যাপারটার হালকা একটা ক্যাচ আছে, এটা তোমরা এ লেভেলসে উঠলে পরে আপথ্রাস্ট নামের একটা ফোর্স পড়তে সময় ওই জিনিসটা পাবা, ওটা খুবই ইন্টারেস্টিং। ওগুলো আমরা বললাম যে এটা এ লেভেলসে উঠলে পরে, এটা দেরিতে আছে। এখন এখানে কি you can easily demonstrate this using a can with holes punched around the bottom as shown in figure 18.6। যে ফিগার 18.6 এর মধ্যে যে এখানের মধ্যে কি করছে, একটা ক্যানের একদম নিচে দিয়ে এরকম ফুটা করে দিয়েছে, পুরোটা ক্যান পানি দিয়ে ভরে নিচে দিয়ে ফুটা করে দিয়েছে। সো তাহলে কি করতেছে, the water is coming out of the can. So what is happening over here? When the can is filled with water, the water is forced out equally in all directions. So তাহলে এখানের মধ্যে দেখা যাইতেছে সব ডিরেকশন থেকে ইকুয়ালি পানি বের হইতেছে, কোন দিক দিয়ে বেশি না, কোন দিক দিয়ে কম না, যে সেম লেভেলে আমরা ফুটা করলে, কিন্তু ডিফারেন্ট ডেপথে করলে পরে আলাদা হয়। যে এখানের মধ্যে এই ক্যানটার মধ্যে দেখো নিচে যেটা ফুটা করছে ওই ওয়াটারটা বেশি দূরে গেছে, আর একটু উপরে যেটা করছে ওইটা গেছে আর একটু কম দূরে, আর উপরে যেটা করছে ওইটা গেছে আরো কম দূরে। তো তাহলে যত ডেপথ বাড়বে তত প্রেসার ইনক্রিজ করে। সো এই ব্যাপারটা আমরা দেখব নেক্সট ক্লাস। আচ্ছা দাঁড়াও আরেকটা মিনিট। হ্যালো, আবার একটা সার্কল দিছে, একটু লম্বা গেছে। হ্যাঁ আচ্ছা, সো তাহলে আমরা যেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম ওই জিনিসটা দেখে নেই এখন তাড়াতাড়ি। যে কি জিনিস, যে লিকুইডের মধ্যে একটা লিকুইড যদি মুভিং অবস্থায় না থাকে তো তাহলে কি করবে, সব দিক থেকে ইকুয়াল প্রেসার এক্সার্ট করবে, and that can be demonstrated if you create holes at the bottom of the container. বটম অফ দা কন্টেইনারে হোল ক্রিয়েট করলে পরে সব ডিরেকশনে ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রেসার সে এক্সার্ট করবে। এই ব্যাপারটা এইভাবে শো করা যায়। এখন তোমাদেরকে যেটা বললাম যে অ্যাটমসফেরিক প্রেসার which is 100,000 প্যাসকেল। 1000 মানে কি কিলো বলি না, সো তাহলে 100 কিলো প্যাসকেলও বলা যায়। যে অ্যাটমসফেরিক প্রেসারকে ইদার তুমি 100 কিলো প্যাসকেল বলতে পারো আর 100,000 প্যাসকেল বলতে পারো। এটা অ্যাকচুয়ালি আমরা রাউন্ড আপ করছি, অ্যাকচুয়াল ভ্যালুটা হলো এইটা। তো এখানে থেকে রাউন্ড আপ করে আমরা 100,000 or 100 কিলো 100 কিলো প্যাসকেল বলি। তো এখন এই প্রেসারের ম্যাগনিটিউড অ্যাকচুয়ালি কত বড় ওই জিনিসটা বোঝানোর জন্য ম্যাকডিবার্গ কি করছে, সে দুইটা হেমিস্ফিয়ার ইউজ করছে। এরকম হেমিস্ফিয়ার মানে তো বুঝো স্ফিয়ারের অর্ধেক। তো দুইটা হেমিস্ফিয়ার দিয়ে সে পুরো একটা এরকম স্ফিয়ার বানাবে। ফার্স্টে তার কাছে একটা হলো একটা কি আছে, স্ফিয়ার আছে। ওকে, সে এখন ফার্স্টে হলো স্ফিয়ারটার ভিতরে এয়ার ঢুকাইছে। তো ভিতরেও এয়ার আছে বাইরেও এয়ার আছে। তো ভিতরের এয়ার গুলা বাইরের এয়ারের দিকে প্রেসার এক্সার্ট করবে, বাইরের এয়ার গুলি ভিতরের এয়ারের উপর প্রেসার এক্সার্ট করবে বা ইনওয়ার্ড ডিরেকশনে প্রেসার এক্সার্ট করবে। সিন্স ভিতরেও একটা কি আছে, এয়ার আছে,
এর জন্য ইট উইল বি ভেরি ইজি টু সেপারেট দ্য টু হেমিস্ফিয়ার্স, যে দুইটা হেমিস্ফিয়ারকে সেপারেট করা খুবই ইজি, বিকজ ভিতরের এয়ারের তুমি কি পাইতেছো, হেল্প পাইতেছো। কিন্তু সবচেয়ে বড় প্যারাটা হয় কখন, যখন নাকি তুমি ভিতরের এয়ার যদি সব ভ্যাকুয়াম দিয়ে বের করে ফেলো, যে ইফ ইউ ক্রিয়েট আ ভ্যাকুয়াম ইনসাইড দ্য স্ফিয়ার্স, এখন তো তুমি ভিতরে থেকে কি পাচ্ছ না, ইউ আর নট গেটিং এনি হেল্প ফ্রম দ্য ইনসাইড এয়ার, ভিতরে কোনো এয়ার নাই। তো এখন বাইরে থেকে তো অ্যাটমসফেরিক প্রেসার ঠিকই কাজ করতেছে, কত প্যাসকেল, 100,000 কিলো প্যাসকেল, কি বলে 100,000 প্যাসকেল অর 100 কিলো প্যাসকেল। তো এখন এই প্রেসারটা এত বড়, এটা ডেমনস্ট্রেট করার জন্য কি করছে দেখো, এই যে দুই পাশ দিয়ে দুইটা হর্সের টিং লাগাই দিছে, যে ঘোড়ার কিন্তু শক্তি অনেক। তো এখন দুই পাশ থেকে অপোজিট ডিরেকশন এরকম ঘোড়া দিয়ে টেনেও কি করতে পারে নাই ম্যাকডিবার্গ, সে এই দুইটা হেমিস্ফিয়ারকে সেপারেট করতে পারে নাই। সো হোয়াট ডাজ দিস প্রুভ, যে আমাদের অ্যাটমসফেরিক প্রেসারের ভ্যালুটা অনেক অনেক বড়, বুঝতে পারছো? তো এটার ম্যাগনিটিউডটা কত বড়, ওইটার একটা ডেমনস্ট্রেশন বোঝানোর জন্য আর এটা আইডিয়া দেওয়ার জন্য কি করছে ম্যাকডিবার্গ, এরকম একটা এক্সপেরিমেন্ট করছে, বুঝতে পারছো? এন্ড ভাই স্পিয়ারটা এখন কই? এই স্ফিয়ারটা এখন এখানে জার্মানির ওই ইয়েটার মধ্যে থাকবে, মিউজিয়ামে থাকবে, বুঝছো? আর এখন এমনিতে ল্যাবরেটরিতে আমাদের ছোট ছোট এরকম হেমিস্ফিয়ার দিয়ে ছোট টাইপের একটা ডেমনস্ট্রেশন শো করা যায়, যে ম্যাকডিবার্গের হেমিস্ফিয়ারের একটা মিনিয়েচার ভার্সন। ওকে, তো এইটাই ছিল বেসিক্যালি আমাদের আজকের প্রেসারের পার্টটুকু। ওকে, প্রেসারের পার্টটুকু আমাদের এইটা। কিন্তু তোমাদের এর পরের ক্লাসে যে প্রেসার এন্ড ডেপথের এই পড়াটা তোমাদের সামনের স্যাটারডেতে আমি ক্লাস নিতে পারবো না, আমি ঢাকার বাইরে যাব, কক্সবাজার যাব, সো তাহলে ওখানে যে ক্লাস নেওয়া পসিবল হবে না। তো নেক্সট শনিবার তোমাদের কোনো ফিজিক্সের ক্লাস নাই, এর পরের শনিবারে যে তোমরা ক্লাস পাবা। ওকে, তো তাহলে তোমাদের আজকে শনিবার হলো, আজকে হলো 26 সেপ্টেম্বর, তো তাহলে তোমাদের নেক্সট ক্লাস হবে 10th অক্টোবর। ওকে, তো 10th অক্টোবরে যে আমরা এই প্রেসার এন্ড ডেপথের এই জিনিসটা পড়বো। অলরাইট, সো আজকের ক্লাসে যা যা পড়লাম এগুলা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, সো তাহলে কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, দ্যাটস ভেরি আচ্ছা গুড। ভাইয়া, হ্যাঁ বলো। তুমি কি কোডিং পারো? কোডিং ওটা পারি অল্প অল্প, এখনো পুরোপুরি শিখি নাই আমি, আমার আসলে টাইম হইতেছে না, ভাবছিলাম শিখবো কিন্তু ওরকম ফ্রি টাইমটা হচ্ছে না। তুমি ফার্স্ট কোন ল্যাঙ্গুয়েজটা শিখছো? এমনি পাইথনই শিখবো একবারে, ফার্স্টেই পাইথনই শিখবো, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখলে পরে বাকিগুলাতে ওরকম পাইথন more or less। অনেক ইজি, মানে বেশিরভাগ কাজে লাগে। তুমি কি কোনো হয়তো অ্যাপ পাইথনটাই সবচেয়ে ইউনিভার্সাল, এখন সব জায়গায় পাইথনই ইউজ করতেছে, বুঝছো? তাহলে তো কিছু হেল্প করতে পারবা আই গেস। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে দেন। সো তাহলে কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা এখানের মধ্যে ক্লাসটা শেষ করি। এন্ড কালকে পরশু আমার রেজাল্ট দিবে ইনশাআল্লাহ অনার্স ফাইনালের, সবাই দোয়া করো। ওকে, এন্ড আফনান ভাইয়ের ক্লাসটা 9টা বাজে হবে না, সবাইকে জানাই দিও, বাকি কেউ যদি কনফিউজ থাকে বা না জেনে থাকে। অলরাইট, আল্লাহ হাফেজ, বাই বাই ভাইয়া। বাই বাই, Bye, Priya. বাই।